আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জ্বালানি সংকটে পতিত স্বৈরাচার ও বিশ্ব পরিস্থিতি দায়ী মন্তব্য রিজভী। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, ডক্টর মঈনের আশ্বাস। গ্যাস সংকটে এক মাসে 3 শতাধিক কারখানা বন্ধ। সংবাদ সম্মেলনে বিকেএমইএ। নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণে নীতি সংশোধনের দাবি ব্যবসায়ীদের। বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নৌ ও বিমান বাহিনীর অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততায় গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে, জামায়াত আমিরের অভিযোগ। জুলাই আন্দোলন শেষ হয়নি, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। এবং চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে হামলার হুমকি। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, বলছে ডিএমপি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচার সরকার এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি দায়ী বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এতে সরকারের কোনো ব্যর্থতা নেই। জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রিজভী বলেন, এসব সংকট মোকাবেলা করে দেশের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নিয়েছে সরকার। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পরিকল্পনার কথাও জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পাওয়া সদ্য সাবেক তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন। অতিথি হিসেবে তার সাথে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে বিদ্যুৎ, জ্বালানি আর অর্থনৈতিক সংকটের জন্য পতিত স্বৈরাচারী সরকার আর বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কিছু কিছু সংকট হয়েছে বিভিন্ন কারণে, সেটার জন্য সরকার বা অন্য কোনো কিছু দায়ী নয়। সেটি হচ্ছে প্রাকৃতিক একটি সংকট। যুদ্ধের কারণে আমাদের জ্বালানি সংকট হয়েছে এবং আমাদের যে টার্মিনাল, যেখানে গ্যাস, এলএনজি যেখান থেকে সরবরাহ করা হয়, সেটি ত্রুটিযুক্ত। এর মধ্যেও চক্রান্ত যে নেই তা না, চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করে সেই চক্রান্তগুলোকে প্রতিহত করে এই সরকার জনকল্যাণে, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত যে উন্নয়নের ধারা, সেই ধারাটি তিনি অব্যাহত রেখেছেন। সরকার পরিচালনায় জবাবদিহিতা ও দুর্নীতি রোধে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিটি ক্ষেত্রে সরকার যে কাজগুলি করছেন তার জবাবদিহিতা থাকবে। সেটি পার্লামেন্টে হতে পারে, সেটি নেতাকর্মীদের মধ্যেও সরকার মন্ত্রীরা সেই জবাবদিহিতা করবেন। তৃণমূলের সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে নানা পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ঐক্যবদ্ধ এবং জনগণের কাছে দায়িত্বশীল একটি রাজনৈতিক দল, যাদের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক অভিযোগ উঠবে না, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমাদের সাংগঠনিক কাঠামোকে আমরা মজবুত করে তুলব। রুহুল কবির রিজভী জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে পর্যায়ক্রমে সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নতুন কমিটি করা হবে। ধন্যবাদ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে। এসব নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। জনগণ স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। নতুন দায়িত্ব নিয়ে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি অভিযোগ করেন, 2008 থেকে 24 সাল পর্যন্ত দেশে কোনো নির্বাচন হয়নি। তবে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। গত 17 বছর যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করবার পর এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বিএনপির সিনিয়র নেতা ডক্টর আব্দুল মঈন খানকে। রোববার সকালে সচিবালয়ে আসেন তিনি, কুশল বিনিময় করেন কর্মকর্তাদের সাথে।
বলেন 18 বছর পর নির্বাচিত সরকার পেয়েছে জনগণ। জনগণের সেবা করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এই সরকার। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের 50টি মন্ত্রণালয়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি সঠিকভাবে কাজ করে, জনগণের সঙ্গে যে সেবা, সেই সেবা যদি সঠিকভাবে দেয়, তাহলে কিন্তু পুরো বাংলাদেশ ঠিক থাকবে, পুরো সরকার ঠিক থাকবে। স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আগের ঘোষণা অনুযায়ী 1 বছরের মধ্যেই নির্বাচন হবে, যেখানে স্বাধীনভাবে প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন ভোটাররা। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্যই 5টা স্তরে এখানে নির্বাচন হবে, প্রত্যেকটি স্তরে নির্বাচন হবে এবং সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা সেই নির্বাচনে নির্বাচিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে এ মন্ত্রণালয় ঘিরে লুটপাট দুর্নীতির যে অভিযোগ উঠেছিল তা থেকে বেরিয়ে আসতে কাজ করছেন তারা। পুরনো যে আমাদের অনেক দুর্নাম রয়েছে এই মন্ত্রণালয়কে নিয়ে, বিগত সরকারের সময় লোপাট দুর্নীতি যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, আমরা বিগত 6 মাসে চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমরা আরও চেষ্টা করে একটি জায়গায় নিয়ে আসবো, যাতে সেই পুরানো ঐতিহ্য, স্থানীয় সরকার পল্লন এবং সমবায় মন্ত্রণালয়ের সেই ঐতিহ্যকে আমরা ফিরে নিয়ে আসতে পারি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। গ্যাস সংকটে গত 1 মাসে 3 শতাধিক কারখানা পুরোপুরি বন্ধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ নিটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA। নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গ্যাসের চাপ শূন্যের কাছাকাছি নেমে যাওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। তৈরি পোশাক রপ্তানিও পড়েছে অনিশ্চয়তায়। তার দাবি, মাসে $1.5 থেকে $2 বিলিয়ন রপ্তানি আয় ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এই সংকটে অর্ডার প্রতিবেশী দেশে চলে যাচ্ছে বলেও জানান তিনি। এ সময় শিল্প খাত রক্ষায় জুন-জুলাইয়ের গ্যাস ও বিদ্যুৎ বিল 12 কিস্তিতে পরিশোধের সুযোগ বকেয়া থাকলেও সংযোগ বিচ্ছিন্ন না করা, গ্যাস পরিস্থিতি নিয়ে নিয়মিত সরকারি ব্রিফিং, গণপরিবহন ছাড়া অন্যান্য যানবাহনে CNG সরবরাহ কমিয়ে শিল্পে গ্যাস বাড়ানো সহ বিভিন্ন দাবি তুলে ধরে BKMEA। পাশাপাশি সেপ্টেম্বরের মধ্যে 3য় ভাসমান LNG টার্মিনাল স্থাপনের কাজ চূড়ান্ত করারও দাবি জানানো হয়। গ্যাস নিয়ে সংকটে আমরা সবসময়ই ছিলাম, মানে আমরা কখনোই সংকট ছাড়া ছিলাম না। বাট এই সংকটটা একটু মানে এমন সংকট হয়েছে যেটা অতীতে কখনো এত বড় সংকটে আমাদের পড়তে হয়। গার্মেন্টস বানানোর কাজটা আমি করছি, কিন্তু গিয়ে ফিনিশিং আমি করতে পারছি না, কারণ আমার ফিনিশিং সেকশন আবার আয়রন চালাইতে হয় গ্যাস দিয়ে। ফলে এতে গিয়ে কিন্তু আমি আলটিমেটলি আমি কিন্তু রপ্তানিটা সম্পন্ন করতে পারছি। এইভাবে কেউ আংশিক, কেউ সম্পূর্ণভাবে বন্ধ আছে অন্তত। তবে এই ক্ষেত্রে বলা যায় বন্ধ অন্তত এই সংকটকালে মিনিমাম 3 শতাধিক ফ্যাক্টরি পুরোপুরি বন্ধ। সরকারের নীতি দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সবচেয়ে বড় বাধা বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময় এই খাতে 31টি প্রকল্প বাতিল হওয়ায় বিদেশি প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে নীতি সংশোধনের দাবি বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। আমদানির ক্ষেত্রে একক উৎসের উপর নির্ভরতা কমিয়ে উৎস বহুমুখীকরণ। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে চলতি অর্থ বছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার 20% 10,000 মেগাওয়াট এবং 2050 সালের মধ্যে চাহিদার 30 থেকে 50% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। প্রস্তাবিত উদ্যোগসমূহের সকল সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। তবে এ খাতের ব্যবসায়ীরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা সরকারের জ্বালানি নীতি। যে আপনি তো ব্যাংকেবল ডকুমেন্ট দিতে হবে বিনিয়োগকারীকে, যে বিনিয়োগকারীর জন্য আস্থা পায়। বরঞ্চ ভুল করেছে কি, যে আগে সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোকে বাতিল করার মাধ্যমে বিনিয়োগকারীদেরকে ধাক্কা দিয়ে এখান থেকে খেদিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু নতুন করে বিনিয়োগকারী কেউ উৎসাহ পাচ্ছে না। 65টা জায়গাতে টেন্ডার করার পরেও কিন্তু কোনো পার্টিসিপেশন পাওয়া যাচ্ছে না। তারা বলছেন, ক্ষমতা বদলের সাথে সাথে সরকারের মনোভাবও বদলে যায়। অন্তর্বর্তী সরকারের সময় 31টি প্রকল্প বাতিলের কারণে আস্থা হারিয়েছে বিদেশি বিনিয়োগকারীরা। 5-6 বছর একটা প্রজেক্টে টাইম দেওয়ার পর যেখানে সাডেনলি
গভর্নমেন্ট মাইন্ড চেঞ্জ করবে, প্রজেক্ট বাতিল হয়ে যাবে, সো পরবর্তীতে কিন্তু আসলে ওই কোম্পানিগুলো ওই মার্কেটে ইনভেস্ট করবে না। এবং বাংলাদেশের রেসপেক্টে যেখানে বাংলাদেশের মার্কেট সাইজ কিন্তু আমি যদি বলি যে ইউটিলিটি স্কেল প্রজেক্টে আসলে বছরে হয়তো ম্যাক্সিমাম 200 বা 300 মেগাওয়াট প্রজেক্ট হয় এরকম, যেখানে অন্য কান্ট্রিগুলোতে যেখানে মিনিমাম 1 গিগাওয়াট বা 2 গিগাওয়াটের একটা পাইপলাইন থাকে, তখন কিন্তু কম্প্যারিজন চলে আসে। এটা ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানির বোর্ডে যারা থাকে ম্যানেজমেন্ট, তারা আসলে কি এখানে এই 100, 200, 300 মেগাওয়াটের জন্য কি তারা এখানে ওয়েট করবে, নাকি এখানে নেবারিং কান্ট্রি যেগুলো আছে ওইখানে একটা সিকিউর পাইপলাইনের জন্য এখানে ফোকাস করবে। আমদানি নির্ভরতা কমিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাস্তবমুখী সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মধ্যবর্তী অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে উচিত হবে এই মুহূর্তে যে আমাদের এক ধরনের এলএনজি নির্ভরতা তৈরি হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসা, কেননা এলএনজির কারণে বিপুল পরিমাণে সরকারকে আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে হচ্ছে, যেটা প্রায় 60,000 কোটি টাকার কাছাকাছি, যেখানে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন সেটা 6,000 কোটি টাকার নিচে সেটা করা সম্ভব। বর্তমানে দেশে সৌরবিদ্যুৎ উৎপাদিত হচ্ছে 1451 মেগাওয়াট, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় 5%। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধান ফটকে পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। পরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয়। রাষ্ট্রীয় সালাম গ্রহণ ও গার্ড পরিদর্শন শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল ASM বাহুদ্দিন, জনবিভাগের সচিব AJM সালাউদ্দিন নাগরি, প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম, PGR কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান। বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তার অফিস কক্ষে বিভিন্ন দাপ্তরিক নথিপত্রে সই করেন। এরপর বঙ্গভবন পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থেকে অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা ও বিশ্বস্ততায় গুরুত্ব দিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন তিনি। এ সময় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম ও 3 বাহিনীর প্রধান। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবে। ভাইস অ্যাডমিরাল পদ থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহ উল আজিম। বিমান বাহিনী সদর দপ্তরে তাকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সময় নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিব সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 23 জুলাই নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, সামনে আরো বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সরকার বিষয়ে সেমিনার ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন্নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদরা। মাটির চাষ দিতে হবে,
পানি ডালতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার প্রেক্ষাপটে সরকারকে মক্কা চুক্তি নিয়ে বিশেষ পর্যালোচনা করার আহ্বান জানান। এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে গায়েব করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ মানবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে জনগণ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অনুষ্ঠান শেষে সিরাতুন্নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলের মাধ্যমে হামলার হুমকি ঘটনায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাপান, চীন, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে এমন হুমকি পাওয়ার পর বিষয়টি নিয়ে দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান ডিএমপির সিটিটিসি ও ডিবি। ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা থাকতে পারে বলে মনে করছেন গোয়েন্দারা। হুমকির উৎস শনাক্তে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ, প্রেরকের পরিচয় ও সংশ্লিষ্ট ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। গ্রুপ আছে, যে গ্রুপ দেশের বিভিন্ন বর্ণাঢ্য ব্যক্তি, ধনাঢ্য ব্যক্তি এবং পেশাগত যে সমস্ত বড় বড় ব্যক্তি আছে তাদেরকে টার্গেট করে তাদের ঠিকানা জোগাড় করে, তাদের পেশাগত তথ্য সংগ্রহ করে এবং তাদের নিকট থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে। আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি, পেশাগত ক্ষেত্রে বা আমাদের যারা গুণীজন আছেন তারা এরকম কোনো সংবাদ পেলে এটা ভীতসত্ত্ব না হয়ে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানাতে যেন এটা অবগত করে। মানবিক সাহায্য নয়, প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, এই সংকট মোকাবেলায় সময়ক্ষেপণ করতে চায় না সরকার। আলাদা আরেক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকে দায়িত্ব নিতে হবে। তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবের নীতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকটের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এই সেমিনার। এতে আইনমন্ত্রী আসাদুজ্জামান অভিযোগ করেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নিচ্ছে না মিয়ানমার। আমরা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার পক্ষে না। আইনকে মাথায় রেখে, মানবাধিকার আইনকে মাথায় রেখে রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিতে চাই আন্তর্জাতিকভাবে, সেই পদক্ষেপের পিছনে বাংলাদেশের আপামর জনতার সমর্থন আছে। এদিকে রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকটের এক দশক মানবিক প্রতিক্রিয়া থেকে টেকসই সমাধান শীর্ষক এই সেমিনারের আয়োজন করে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, সংকটকে 10 বছর থেকে 20 বছরে পরিণত হতে দেওয়া যাবে না।
10 years ago, Bangladesh responded to a humanitarian emergency. Today, we are confronting a protracted political crisis. That is not merely a humanitarian imperative, it is a political responsibility, it is a moral responsibility, and it is a responsibility that the international community must shoulder together. অনুষ্ঠানে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ উদ্যোগও কামনা করেন আলোচকরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গত 17 বছর ধরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সংবাদ মাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, এই অবদানের স্বীকৃতি থাকা প্রয়োজন। গত কয়েক বছরে দেশের বিভিন্ন ক্ষেত্রে নৈতিক অবক্ষয় হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অবস্থা কাটিয়ে উঠতে সময় লাগবে, তবে সবাই একযোগে কাজ করলে সংকট কাটিয়ে সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়া সম্ভব। আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। মাথায় রাখতে হবে যে আমাদের সকলেই কর্মে, আমি কথা বলি বারবার বলি, বিকজ 17 বছরে একটা ওয়েতে সারা বাংলাদেশ চলেছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেঞ্জ দ্য সিস্টেম, বিকজ সিস্টেমের মধ্যে তো পড়ে যায় সব কিছু। এই গত সরকারের সবচেয়ে বড় প্রবলেমটাই ছিল যে হয় না, যে রাজনীতিবিদরা যখন ফেল করে তখন জাতির ভবিষ্যৎ নিয়ে যায়। সব ধর্মের, সব মতের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার আচরণ পালন করতে পারেন তা নিশ্চিত করবে সরকার। প্রথম কর্মদিবসে এই কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ধর্মপরায়ণ, এর ফলে সাম্প্রদায়িক বন্ধন সুদৃঢ় হচ্ছে। তাকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় হেফাজতে ইসলাম যে হুঁশিয়ারি দিয়েছে তাকে ভুল বুঝাবুঝি বলে মনে করছেন প্রতিমন্ত্রী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটা অনেক বড়, যদিও মিনিস্ট্রির বাজেট বা আকার ওই হিসেবে অত বড় না হলেও ইম্প্যাক্ট এবং সোসাইটাল ভ্যালু ইম্প্যাক্ট অনেক বেশি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আসলে সম্ভবত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেটা আপনি কোয়েশ্চেন করলেন, সেটা তো আমার ব্যক্তিগতভাবে আমার কোনো মানে জানার ইচ্ছা থাকতে পারে বা কনফিউশন থাকতে পারে, সেগুলো কথাবার্তা বললে কাছে গেলেই সে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সেগুলো হচ্ছে ওভার দ্য অন এন্ড অন, এটা হচ্ছে। জি, যাত্রী হয়রানি বন্ধ করে বিমানকে লাভজনক করার প্রতিশ্রুতি দিলেন পদোন্নতি পাওয়া নতুন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে প্রতিদিনের ফ্লাইট দ্বিগুণ করে 14টা করা হবে। জানান, আগামী 16 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনালের আংশিক উদ্বোধন করা হবে। পুরোটা চালু হতে সময় লাগবে আরও 3 মাস। আর অক্টোবরে কক্সবাজারকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে। মাহবুব কবির চপুলের আরেকটি রিপোর্ট। সরকার যায়, সরকার আসে, বিমান শুধু লোকসানেই ভাসে, এমন দুর্নাম থেকে বের হয়ে গত বছর প্রায় 1000 কোটি টাকা মুনাফা করেছে সংস্থাটি। যুক্তরাজ্য ভিত্তিক স্কাইট্র্যাক্সের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট সম্পত্তি 17,000 কোটি টাকার। এর মধ্যে দেনা রয়েছে 13,700 কোটি। দায় মিটিয়ে বিমানকে লাভজনক করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী থেকে বিমানমন্ত্রীর দায়িত্ব পাওয়া এম রশিদুজ্জামান মিল্লাত। আপনাদের একটা খারাপ ধারণা এই মিনিস্ট্রির মধ্যে যে বিমান ভালো চলে না, বিমানের অসুবিধা, এইগুলি অনেক অংশে কমে আসছে। আমরা নতুন রূপ দিতে চাই, সবাই নতুন উদ্যমেও কাজ করতে চাই, এবং আমরা সত্যিকার অর্থে এই মিনিস্ট্রিকে আপনাদের যে ধারণা, সেই ধারণাটা ভেঙে দিয়ে আপনাদের ভালো ধারণায় নিয়ে আসবে। সম্প্রতি কানাডা থেকে বাংলাদেশে আসতে বিমান নষ্ট হয়ে 40 ঘন্টা ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। এতে সংস্থাটির উপর আরও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এখন 19টি উড়োজাহাজ নিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানমন্ত্রী জানান, আরও 10টি উড়োজাহাজ আনা হচ্ছে, তখন সেবার মান বাড়বে। মধ্যপ্রাচ্যে ফ্লাইট দ্বিগুণ করা হবে। মিডল ইস্টে পার ডে আমাদের 7টা ফ্লাইট যাচ্ছে এখন, সেটা আমরা ডাবল করতে চাই। আমরা মানে 10টা থেকে 14টা পর্যন্ত ফ্লাইট আমরা করতে চাই পার ডে। আমাদের মানুষগুলি শান্তি পাবে, প্রবাসীগুলি শান্তি পাবে। আমরা খাবার মানের ব্যাপারেও চিন্তা করছি, কথা বলেছি আপনারা আসার আগেই,
যে এগুলো চেঞ্জ করে কিভাবে করা যায়। বিমানমন্ত্রী জানান, আগামী ডিসেম্বরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনালের কিছুটা উদ্বোধন করা হবে। তার আগে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে কক্সবাজারকে। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ স্টার্ট করব। আমরা আশা করছি যে এবার মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা নতুন একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারব। তিনি জানান, বগুড়া বিমানবন্দরের ফিজিবিলিটি স্টাডি চলছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম পরিবহনের জন্য ঈশ্বরদীতে বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বগুড়ায় ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। যাতে করে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো জাতীয় গ্রিড ব্যবহার করে বড় গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রির সুযোগ পেতে যাচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতি কিলোওয়াট 6 টাকা 48 পয়সা দরে কিনতে পারবে। নবায়নযোগ্য বিদ্যুতের ট্যারিফ নির্ধারণ নিয়ে গণশুনানিতে এই প্রস্তাব উঠে আসে। এ সময় বিদ্যুতের দাম ও ভোক্তার স্বার্থ নিয়ে ওঠে নানা প্রশ্ন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের মূল্য নির্ধারণে রাজধানীর সেগুনবাগিচায় এই গণশুনানির আয়োজন। এতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। দেশটা ভালো না থাকে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। আমি অনুরোধ করব, এই ট্যারিফ দেওয়ার আগে বা যাই দেওয়ার আগে, এটা দেওয়ার আগে আরও একটু সুন্দর করে একটা ফিজিবিলিটি স্টাডি হোক। শুনানিতে জানানো হয়, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রিতে ইউনিট প্রতি 1 টাকা 67 পয়সা থেকে 3.5 টাকা পর্যন্ত চার্জ দিতে হবে। নির্ধারিত আছে। জ্বালানি বিশেষজ্ঞ ও অংশীজনরা মূল্য নির্ধারণকে যৌক্তিক ও প্রতিযোগিতামূলক করার দাবি জানান। নবায়নযোগ্য বিদ্যুতের মূল্য হার বিআরসি নির্ধারণ করবে এবং প্রস্তাব সেটা আনবে। এর যদি ন্যূনতম ব্যত্যয় ঘটে, কোনো রকম ব্যত্যয় ঘটে এবং তার জন্য ভোক্তাদের ক্ষতি হয়, তাহলে বিআরসি আইনের 42 এবং 43 ধারা অনুযায়ী 3 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড দণ্ডিত হওয়ার বিধান আছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে সরকারি সংস্থাগুলো যখন ব্যর্থ হচ্ছে, তখন নানা অজুহাতে দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেটা হলো জ্বালানি অপরাধীদের বিচার শুরু করুন। অপরাধী এবং অপরাধ না চিনলে মানুষ কোনো সমাধান করতে পারে না। পোশাক রপ্তানি খাতকে $100 বিলিয়ন উন্নীত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই বলে মনে করে বিজিএমইএ। বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি হচ্ছে 1.90%, ভিয়েতনামের হচ্ছে 44.33%. সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু এবং দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাব উঠে আসে। এনবিআরকে বলছিলাম এটা যে আপনারা ওই ব্যাটারি প্রয়োজনে বন্ডারে দিয়ে দেন। সাজ্জাদ জাহান, ATN বাংলা, ঢাকা। যাদের বেশি প্রয়োজন আর বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের মানবতা বিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় বিমান বাহিনীর তখনকার স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান সাইফ র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। শতাধিক মানুষকে গুম ও খুনের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। ট্রাইব্যুনালে আনার আগে সাইফ বিমান বাহিনীর হেফাজতে ছিলেন। ট্রাইব্যুনাল গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে নেওয়া হবে নাকি বিমান বাহিনীর হেফাজতে রাখা হবে, সেই সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ নেবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীতে পবিত্র জশ্নে জুলুস বা আনন্দ র্যালি করেছে ধর্মপ্রাণ সুন্নি মুসল্লিরা। রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তয়েবাবিয়া কামিল মাদ্রাসা থেকে আওলাদে রাসূল পীর সাইয়েদে মোহাম্মদ সাবির শাহের নেতৃত্বে জুলুস বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শ্যামলী ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় অসংখ্য সুন্নি মুসলমান। তপু শাহের ক্যামেরায় মুশফিকুর রহমানের রিপোর্ট। ইয়াসিন, তোহা, সিরাজ মুনির। পবিত্র কুরআনে যাকে এমন সব সম্মানিত নামে সম্বোধন করেন স্বয়ং মহান আল্লাহ তাআলা,
সর্বোত্তম চরিত্রের অধিকারী করে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠালেন ধরাধামে শাফাতের কাণ্ডারি সেই নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের খুশিতে আজ আত্মহারা তার প্রিয় উম্মতেরা। শরীয়ত সম্মত এই সমস্ত আনন্দ মিছিল জায়েজ বৈধ, বরং এটা সওয়াবের কাজ। আমাদের জন্য আজকের দিনটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ। নূরওয়ালা, কামলিওয়ালা, উম্মতওয়ালা কিংবা দুঃখের দিনের দরদি, কত নামে কত উপমায় তাকে ডাকেন নবী প্রেমিকেরা। মা আমিনার নয়নমণি, উম্মতের কাণ্ডারি নবীজির ভালোবাসায় নাতে রসুল ও নারায়ে রিসালাত স্লোগান মুখে খুশির জোয়ার আজ সকল সুন্নি মুসলমানের মনে। নবীজির হিজরতের সময় যেইভাবে মদিনাবাসী পেয়ারা নবী রসুল করিম সাল্লামকে রিসিপশন দিয়েছে, আমরা সেভাবেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ঈদ মিলাদুন্নবীর জুলুস করছি। এটা মূলত মদিনা শরীফের সেই জুলুসের রিফ্লেকশন। সকালে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে আওলাদে রসুল পীরে বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজিল্লুহুল আলিয়ার নেতৃত্বে রাজধানীর কাদেরিয়া তৈয়িবিয়া কামিল মাদ্রাসা থেকে বের হওয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসে অংশ নেয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। नबूवत से पहले और उसके बाद आपने पूरी दुनिया में आप इनकलाब लाए, हुकूक मिले, इंसान को हुकूक मिले, जुल्म का खात्मा हुआ, जबर का खात्मा हुआ। जहाँ जहालत थी, कुफर था, जहाँ हर तरफ तकब्बर और गुरूर था, आप आए, आपने पूरी सोसाइटी को उसको बिल्कुल सॉफ्ट कर दिया। 12 রবিউল আউয়াল চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুসে যোগ দিতে সবার প্রতি আন্তরিক দাওয়াত জানান পীর সাবির শাহ। জুলুম এবং বৈষম্যের সমাজ ব্যবস্থাকে ভেঙে সত্য এবং ইনসাফের পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়ে বিশ্ববাসীকে ধন্য করেছিলেন যে নবী, তার শুভাগমনে আজ খুশিতে আত্মহারা তার উম্মতরা। তারা বলছেন, নবী প্রেমকে বুকে ধারণ করে তার আদর্শ বাস্তবায়ন করতে পারলেই শান্তি ফিরবে বিশ্বময়। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। বিনামূল্যে স্কোলিওসিস অপারেশন করল বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল লিমিটেড। বাংলাদেশ স্কোলিওসিস রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হাসপাতালটিতে বিনামূল্যে 4 জন অসচ্ছল রোগীর স্কোলিওসিস অপারেশন সম্পন্ন হয়। কোরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও পাকিস্তানের পাঞ্জাব চ্যারিটি কমিশনের যৌথ উদ্যোগে এই অপারেশন সম্পন্ন হয়। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালের চিফ কনসালটেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলমের তত্ত্বাবধানে দেশের স্পাইন বিশেষজ্ঞদের পাশাপাশি কোরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং পাকিস্তানের পাঞ্জাব চ্যারিটি কমিশনের স্পাইন সার্জন, নিউরো স্পাইন সার্জন ও অর্থো সার্জনরা এই জটিল অস্ত্রোপচারে অংশ নেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের লক্ষ্যে আবারও ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই কথা জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, তেহরান সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তবে সফরের নির্দিষ্ট কি কি বিষয়ে আলোচনা হবে বা কোনো চুক্তি হবে কিনা সে বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এবারে থাকছে খেলার খবর। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কিনা সে লক্ষ্যে ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF এর একটি প্রতিনিধি দল। তারা মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিং রুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন। আগামী 3 অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা সেলেসাউদের। সেই ম্যাচ সামনে রেখে ঢাকা এলো ব্রাজিল প্রতিনিধি দল। এ সময় বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ব্রাজিলের প্রতিনিধি দল স্টেডিয়ামে পরিবেশ দেখে সন্তুষ্ট। তারা আমাদের স্টেডিয়ামের পরিবেশ দেখে অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ, তারা এটা বলেছে। এবং তারা তাদের অপিনিয়নটা এখনই পুরোপুরি দিয়ে যায় না। আমরা আপনাদের অপিনিয়নটা দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে তাদের পরিকল্পনাটা কী। তবে এটা একটা সৌভাগ্য যে তারা আমাদের এই স্টেডিয়ামটাকে
দেখে গেছে এবং তারা প্রাথমিকভাবে বলেছে যে কোনো ম্যাচ তারা নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদের এখানে করতে চায়। প্রতি বছরের মতো এবারও হোম অব বিএসপিএতে শুরু হচ্ছে 2 সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল। এবার 8 ডিসিপ্লিনের 12 ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপি এর শতাধিক সদস্য। এ উপলক্ষে বিওএ ভবন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসপি এর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ জানান, মঙ্গলবার শুরু হওয়া এই কার্নিভালে সবগুলো খেলাই হবে জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহসভাপতি তালহা বিন নজরুল, ক্রীড়া উপ কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল। স্পোর্টস কার্নিভালে পৃষ্ঠপোষক মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড কিউট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জ্বালানি সংকটে পতিত স্বৈরাচার ও বিশ্ব পরিস্থিতি দায়ী মন্তব্য রিজভির। স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার, ডক্টর মইনের আশ্বাস। গ্যাস সংকটে 1 মাসে 3 শতাধিক কারখানা বন্ধ। সংবাদ সম্মেলনে বিকেএমইএ। নবায়নযোগ্য জ্বালানি খাত সম্প্রসারণ নীতি সংশোধনের দাবি ব্যবসায়ীদের। বঙ্গভবনে প্রথম অফিস করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। নৌ ও বিমান বাহিনীর অফিসারদের পেশাগত দক্ষতা ও বিশ্বস্ততায় গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটছে, জামায়াত আমিরের অভিযোগ। জুলাই আন্দোলন শেষ হয়নি, সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে। এবং চীন, জাপান, তুরস্ক ও পাকিস্তান দূতাবাসে ইমেইলে হামলার হুমকি। সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, বলছে ডিএমপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।